স্বাগত সবাইকে। আমি ইভানের নিমন্ত্রণে আপনাদেরকে আমন্ত্রণ। এবং আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, অনেকেরই অনেক মন্তব্য, অনেক সাজেশন আমি পাই, এবং সেগুলো নিয়ে আসলে অনুষ্ঠানের ধরনে হয়তো খানিকটা পরিবর্তন আমরা এনে ফেলেছি। আজকে আমার সাথে যে মানুষটা আছেন তার সাথে কথা বলতে আমার ভাল লাগবে, আপনাদের কথা শুনতে ভাল লাগবে। যদিও এখন রেডিওতে দেখা যায় আরজেদেরকে, হোস্টদেরকে, তারপরও এভাবে দেখতে পারার আলাদা একটা মজা আছে। তিনি বলেছেন তার নামে কোনো ধরনের বিশেষণ ব্যবহার করা যাবে না, কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে তাকে প্রচন্ড শ্রদ্ধা করি, আমার কাছে তিনি শ্রদ্ধেয়, ভালোবাসি, অভিভাবক মনে করি, তেমনি একজন মানুষ আপনাদের সকলের প্রিয় আরজে টুটুল। আরজে টুটুল নামে পরিচিত টুটুল ভাই, স্বাগত। অভিভাবক, শ্রদ্ধেয়, নিজের বয়স্ক মনে হচ্ছে না। আপনার মাশাআল্লাহ এখনো যে লুক আছে, মানে যে ফিটনেস মানে এই বয়সেও, এটা বলতে চাচ্ছেন না যে এই বয়সে আপনি যে ছোটবেলা থেকে আপনাকে শুনি ভাইরে। আচ্ছা, আমার মানে তোমার সাথে একসাথে বসে ঠিক এরকম অফিসিয়াল গল্প করা এটাই হচ্ছে প্রথম। আমরা তো এমনিতে ফোনে টোনে অনেক গল্প করি, আজকাল ফোনে বা সোশ্যাল মিডিয়াতেই গল্প সল্প হয় বেশি, বা লাইভে কানেক্ট হই। হ্যাঁ, লাইভে কানেক্ট হই, এইটুকুই। তোমার সাথে লাইভে কানেক্টেড হয়েছিলাম কোন একটা প্রোগ্রামে, টেলিভিশনে। তো এইখানে আসতে পেরে মনে হয়েছে যে ঠিক আছে, আমি আমার ঘরে বসেই কথা বলবো। তো এটা যদি মানে যারা শুনবে বা দেখবে এরা যদি সহ্য করতে পারে, না নিশ্চয়ই সহ্য করতে পারবে। আপনার প্রচুর ভক্তকুল যারা আছে, আজকে আমি তাদের জন্য আপনার কি বলে এটা প্যান্ডোরা বক্স ওপেন করে দিব। সো সেরকমটা চেষ্টা করব যতটুকু সম্ভব, আর যতটুকু আপনি অনেস্টলি আজকে আসলে কথা। হ্যাঁ না, সেটা থাকবে, আমরা পরে কেটে দিতে পারবো। আমাকে আগে বলেন যে এই যে মাথায় ক্যাপ, চোখে একটা চশমা, এরকম একটা দাড়ির কাট, এটা কি ধীরে ধীরে আরজে টুটুলের প্রতিচ্ছবি হয়ে যাচ্ছে? এটাকে আমি হচ্ছে এই খোঁচা খোঁচা দাড়ি, এটা প্রায় তো গত 7-8 বছর ধরে ক্যারি করছি। এটা ভালোই লাগে। আমার একটা পিচি আছে, শুধুমাত্র ওই বলে, আমার ছেলেটা, ও বলে যে পাপা তুমি একদিন অন্তত পক্ষে ক্লিন শেভ করে আসো, আমি একটু দেখি তোমার কেমন লাগে। ও আগের ছবি দেখে, তোর খুব ইচ্ছা, কিন্তু ইচ্ছাটা আমি পূরণ করতে পারতেছি না, এবং এটা ফিক্সড হয়ে গেছে। পৃথিবীতে এমনও বাবা আছে সন্তানের ইচ্ছে পূরণ করতে চায় না। আমার সব ইচ্ছা পূরণ করা যায় না। আর চশমার ব্যাপারটা আমার চোখে কোনো ঝামেলা নাই, আজকে একদম বলে দিচ্ছি। এটাও আমি যে দীর্ঘদিন ধরে পরি, এটা নাকের উপর পরার পরে এখন দেখি যে না, একটা ভালো একটা শেপ আসে, এই কারণেই। আর রিসেন্টলি আমার একটা প্রোগ্রাম পোস্টমর্টেম, যেটা রেডিওতে 38 পর্ব পর্যন্ত হয়েছে, ওটা আরেকটা টেলিভিশনের সাথে কোলাবোরেশনের একটা কার্যক্রম এগিয়েছে। তো সেই প্রোগ্রামের একটা প্রোমো রেডি হয়েছে। তো তখন মনে হলো যে আমার এরকম একটা ক্যাপ পরা উচিত, এবং তারপর থেকে আমি বাইরে টাইরে গেলে এই ক্যাপটা পরি। আর নর্মালি আমি ক্যাপ পরি, তার অর্থ এই না যে তোমার মতো এত চুল নাই, কিন্তু আছে মোটামুটি, এখনো চলে। মাশাআল্লাহ। আর যে চশমাটা পরে আছেন টুটুল ভাই, সেটার একটা বিশেষত্ব আছে, তিনি চাইলে চশমার ভিতর দিয়ে চোখ চুলকাতে পারবেন। এটা আমরা শেষে দেখাই। হ্যাঁ, শেষে দেখবো। আচ্ছা টুটুল ভাই, এখন কি শো চলছে? আমার তো যখন রেডিও আমারে আমি ছিলাম, তখন তো 2009 থেকে 15 মর্নিং শো করেছি, তারপরে মিডনাইট শো করেছি, আমার ভালোবাসা উইথ লাভ গুরু, সেই শোতে আমার পার্টিসিপেশন ছিল। 2015-তে আমি চলে আসলাম রেডিও টুডেতে, যেটা আমার বর্তমান মানে কর্মস্থল, এবং ওখানে হেড অফ প্রোগ্রাম ডেভেলপমেন্ট হিসাবে আছি। ওখানে FM মামা শুরু করছিলাম 2015 থেকে একদম 2020 সালের আগস্ট মাস পর্যন্ত। তারপর 2020-এর আগস্টের 16 তারিখ থেকে আরেকটা প্রোগ্রাম শুরু করলাম, যেটার নাম হচ্ছে ইয়োর ভয়েস উইথ টুটুল। ওই শোটাই কন্টিনিউ করছি রাত 10টা থেকে রাত অলমোস্ট 2টা পর্যন্ত, সপ্তাহে 6 দিন, 6 রাতে 6 ধরনের কিছু বৈচিত্র্যপূর্ণ আয়োজন থাকে। সপ্তাহটা শেষ হয় হচ্ছে পোস্টমর্টেম দিয়ে। আপাতত এই শোটা নিয়ে আছে। জরুরি কিছু কথা শুরুতে বলে নিই, তারপর আস্তে আস্তে আড্ডায় ঢুকবো। যেহেতু আপনি একটা স্টেশনের এখন হেড অফ প্রোগ্রাম হিসেবে আছেন, এবং প্রচুর যারা একেবারে নতুন ছেলে মেয়ে বা ইয়াং জেনারেশন যারা আছে, এখনো কিন্তু ওদের কাছে এই আরজে শব্দটা বা এই ক্রেজটা এখনো আছে। তারা হতে চায়, রেডিও শুনুক বা না শুনুক, তারা আরজেটা হতে চায়। ফেসবুকে নামের আগে আরজে বসানোর জন্যই হোক বা ভালোবেসেই হোক, এবং অনেকে না হয়ে আরজে লেখে। ধরো অনেকদিন ধরে রেডিও শুনে এরকম অনেক ছেলেদের সাথে বিশেষ করে আমার একদম ফাইট করতে হয়েছে, ভাই তোমার নামের আগে আরজে, তুমি কোথায় কাজ করো? ভাই আমি রেডিও শুনি, আপনাকে অনেক বছর ধরে শুনি, তাহলে আমি আরজে। তো ওরা যারা আসলে অনেকে বুঝতে পারে না কিভাবে সিভি দিবে, কিভাবে কমিউনিকেশন করবে, আমি যোগ্যতার কথা বলছি না, এই প্রসিডিউরটা কি, মানে কি হতে পারে স্টেশনগুলোতে, কিভাবে যে কোনো বিনোদন জগতে সিভি দেয়া আর হচ্ছে একটা কর্পোরেট সেকশনে সিভি দেওয়ার
ব্যাপারটা বুঝতে হবে যে আমি কোথায় সিভি দিচ্ছি। যেমন আমি যদি একটা ব্যাংকে জব করি তাহলে আমার সিভিটা যেমন হবে, আমি যদি একটা টেলিভিশন বা রেডিওতে সিভি দেই, অথবা আমি যদি এফডিসিতে সিভি দেই, তাহলে আমি এফডিসিতে সিভি দিয়ে যদি লিখি যে আমি 6 বছর ব্যাংকে জব করছি, তাহলে তো হলো না। এফডিসিতে সিভি দিলে নিশ্চিতভাবে আমি অ্যাক্টিংয়ের সঙ্গে ছিলাম, এটা সেখানে সিভিতে থাকতে হবে। তেমনি রেডিওতে কাজ করতে গেলে আমি ভয়েসের সাথে ছিলাম বা ভয়েসের কাজকর্ম পারি, আমার একটা ক্লিপ দেওয়ার সঙ্গে এই জিনিসগুলো সিভিতে থাকতে হবে। এটা হচ্ছে সেটা কি যে কোনো সময় দিতে পারবে নাকি রেডিওগুলো ডাকে? না, সিভি কিন্তু যে কোনো সময় আমাদের ড্রপ বক্সে দিয়ে আসতে পারবে, আমাদের যে সেখানে দিয়ে আসতে পারবে। বাট মাঝে মাঝে তো আমরা অ্যানাউন্স করি যখন হয়তো বা আমাদের ভ্যাকেন্সিগুলো খালি হয় সেই সময়গুলোতে। আর এই কারণে অবশ্যই ওই রেডিওটা শুনতে হবে। সবচেয়ে বড় কথা কি, যখনই জিজ্ঞেস করি, ইভান কেউ যখন বলে যে ভাই আমি আরজে হব, অথবা ইন্টারভিউতেও যখন জিজ্ঞেস করি ভাইয়া আমি তো খুব ক্রেজি, আমি আরজে হতে চাই, ছোটবেলা থেকে আমি আরজে হতে চাই, আপনাদেরকে শুনতে শুনতে বড় হয়েছি, এরকম বলার পরে যখন জিজ্ঞেস করি যে ভাইয়া তুমি যে রেডিওতে আসছো, আজকে সকালে শোটার নাম কি ছিল, তখন বলে ভাইয়া আমি তো অনেকদিন ধরে শুনি না, একসময় খুব শুনতাম, পরীক্ষা ছিল, এখন ব্যস্ত হয়ে গেছি। এখন কথা হচ্ছে তুমি যে কাজটা করতে চাও, তুমি যেমন এখন অভিনয় করছো, তুমি প্রচুর অভিনয় দেখছো, প্রচুর দেশি বিদেশি বিভিন্ন অ্যাক্টরদের অনেক কাজ দেখছো তুমি, এটাই তোমার কাজ। এখন আমি যে কাজটা করব, এখন আমি ইন্টারভিউতে পাচ্ছি না, তার মধ্যে এটা নিয়ে কোনো নেক আছে বা এটার পেছনে সে লেগে থাকছে, তার এটার পেছনে সময় নাই, মানে সে যেন বলতে চাচ্ছে যে আমাকে খালি একটা সুযোগ দিয়ে দেখেন ভাই, পাঠাই দিব, এটা হয় না আসলে। হ্যাঁ, এটাই আসলে এই কথাগুলো জরুরি দরকার, এই জন্য একটু শুরুতেই আনছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অফিসগুলোতে গিয়ে এই প্রশ্নগুলো যেটা থাকে, যে আমাকেও অনেকে প্রশ্নগুলো করে, কিন্তু আজকে যেটা আমি আপনাকে পেয়েছি এবং এটা আর্কাইভ হচ্ছে, এটা মনে হয় কাজে লাগবে। অফিসে গিয়ে কি ভাইয়া সিভি দিব নাকি ফেসবুকে যে পেজ পাওয়া যায় সেখানে সিভি দিব? লিংক দেওয়া হয় অনেক সময়, তো আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা দিয়ে দিই, তারপর গুগলের একটা লিংক দিয়ে দিই, সেখানেও দিতে পারবে। আর যদি ফিজিক্যালি আমরা দিতে বলি তাহলে অফিসে এসে দিতে হবে। আচ্ছা, দুভাবেই দিতে পারবে সে। এক্ষেত্রে কি ব্যক্তিগত সম্পর্ক একটু কাজে লাগে কিনা? বা আমি এটাকে একদমই যে অ্যাভয়েড করব তা না, কথা হচ্ছে যে ব্যক্তিগত সম্পর্ক। এখন আমি 5টা ছেলে বা মেয়েকে চিনি, কোথাও ক্লাস করেছে, অথবা ধরো সরাসরি আমার কাছেই শিখেছে। এখন প্রথম কথা হচ্ছে যে আমি ওখান থেকে হয়তো 2টো ছেলে বা মেয়েকে পাই যাদের মধ্যে হিউজ পটেনশিয়াল, মানে তাদেরকে আমি হয়তো বা বসাই দিলে, সুযোগ একটা দিলে তারা আসলেই ভালো করবে। তুমি কখনোই এখন প্রতিযোগিতার এই জায়গাটায় ইন ফ্রন্ট অফ মাইক্রোফোন, ইন ফ্রন্ট অফ স্ক্রিন যারা কাজ করবে, তুমি কখনোই তাদেরকে নিয়ে রিস্ক কিন্তু নিতে পারবে না, তোমার সাথে যতই খাতির থাকুক না কেন। তবে খাতির বা লিয়াজোটা একটা জায়গায় কাজে লাগে, যদি আসলেই সে তার মধ্যে সেই ট্যালেন্টস, মানে যাই হোক না কেন তার ভিতরে সে বেসিক থাকতে হবে। তখন আমি কিন্তু চিন্তা করব যে ঠিক আছে, এই ছেলেটাকে চিনি, তাহলে একে অন্তত পক্ষে ইন্টারভিউ পর্যন্ত আমি নিয়ে আসি। তো আপনি এই যে বললেন যে বেসিক জিনিসগুলো থাকতে হবে, হ্যাঁ, একেবারে বেসিক জিনিসগুলো কি? মানে আমি যদি আরজে হতে চাই তাদের হয়ে, মানে আমি প্রশ্নটা করছি যে কি কি বিষয় একেবারে থাকাই দরকার? জানতে হবে। হ্যাঁ, আমি যদি জিজ্ঞেস করি যে গত 7 দিনে তুমি মানে দেশের খোঁজ খবরটা কিভাবে নিছো, ভাই ফেসবুকে থেকে নিছি। এখন ফেসবুক ইটস নাথিং, মানে একটা অথেন্টিক কোনো সোর্স না। অনেক সময় সেখানে এমন থাম্বনেইল দেখি যে ওই থাম্বনেইল দেখে আমরা কমেন্ট করা শুরু করে দিই, আমরা ভিতরে ক্লিক করে পড়িও না। তা আমি যখন জিজ্ঞেস করি যে তুমি পত্রিকা পড়ছো কিনা, তো ও পত্রিকা পড়া মানে এখনো বোঝে যে পত্রিকা কিনে মনে হয় পড়তে হয়। তো বলে যে ভাইয়া আমি তো পত্রিকা পড়ি না। তো পত্রিকা না পড়লে বা তুমি পড়াশোনা না করলে আসলে জানবা কিভাবে? তুমি যদি কারেন্ট ইস্যুসগুলো সম্পর্কে না জানো তাহলে তুমি বলবা কি? তো সে তো চিন্তা করছে তাহলে তো পত্রিকা অনেক টাকা পয়সা দিয়ে কিনতে হবে। আমি তখন জিজ্ঞেস করি যে সোশ্যাল মিডিয়াতে বা এই ইয়েতে, এই ডিভাইসটায় তুমি কতক্ষণ থাকো সারাদিন নেট কানেক্টেড অবস্থায়? ভাই থাকি তো, অনেকক্ষণ থাকি। আমি বললাম কখনো কি গুগলে যে পত্রিকাগুলোর নাম লিখে সার্চ দিছো? ভাইয়া দেওয়া হয়নি। আমি বললাম দাও, দিলে তো তুমি একটু পরপরই আপডেট পাচ্ছ। তুমি যতক্ষণ ফেসবুকে যাচ্ছ, যতক্ষণ ইউটিউবে যাচ্ছ, সারাদিনে তুমি ঘুরে ফিরে কিন্তু 1-1.5 ঘন্টা পত্রিকা পড়তেই পারো, যানজটে পড়ে থাকলে পড়তে পারো। তো এটা খুব বেসিক দরকার। অর্থাৎ তার মধ্যে ভেতরে যদি কিছু না থাকে, মানে তোমার এখানে যদি কোনো কিছু না থাকে, তুমি বলবা কি? মোরালেস মানে মূল কথা হচ্ছে যে আপডেট থাকতে হবে, আপডেট থাকতে, ইনফরমেশন থাকতে হবে, এবং তারপর তো বেসিক কিছু কথা, বেসিক জিনিসপত্র আছে, উচ্চারণ, এটা সেটা, এই ভাষার উপরে দখল, এই ব্যাপারগুলো তো থাকতেই হবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, মানে সিরিয়াস আলোচনা, দরকারি আলোচনা, শেষ প্রশ্নটা অনেকে বলে এগুলো সিরিয়াস আলোচনা হচ্ছে না, এটা দরকার খুব। মানে বললাম তো এরকম একটা আর্কাইভ আমি খুঁজে পাইনি। মানে এই যে প্রসিডিউর গুলো, সবার কাছেই কিন্তু প্রশ্ন থাকে কোথায় কোর্স করব, কোথায় উচ্চারণ ঠিক করব, কিন্তু অনেকেরই জানতে চায় এই যে
আমি ফ্রি একটা ক্লাস হয়ে গেল যেখানে। হ্যাঁ, এটা আমার ক্রেডিট। আপনারা আমাকে ফলো করবেন, অনুষ্ঠানটা ফলো করবেন, ভাইয়ার পেজ আমার পেজ লাইক করে রাখবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার বলেন যে অনেকেই বলে যে ভাইয়া আমি তো স্টুডেন্ট, আমি একটু পার্ট টাইম করতে চাই, যদি সপ্তাহে 1 দিন হতো 2 দিন হতো, সেই রকম সুযোগগুলো ইন্ডাস্ট্রিতে এখন, রেডিও ইন্ডাস্ট্রিতে এখন আছে কিনা? এখন রেডিও বলো টেলিভিশন বলো, আমি যতদূর খোঁজখবর নিয়ে দেখেছি বা আমরাও যেটা করি, একটা হচ্ছে যে কস্ট মিনিমাইজের একটা ব্যাপার কিন্তু থাকেই। এটা থাকেই, এটা প্রফেশনালিজমে, মানে তুমি যখন একটা প্রতিষ্ঠান দিবা তখন সেখানে প্রফেশনের পাশাপাশি ইমোশনটা অনেক বেশি কাজ করে। তখন ইমোশনালি ওই কোম্পানির ম্যানেজমেন্ট অনেক ধরনের সিদ্ধান্ত নেয়, 100 জন নিয়ে কাজ শুরু করে দেয়, কিন্তু 6 মাস পরে যখন বাস্তবতা তারা দেখে যে 100 জনের মধ্যে 10 জন ঠিক করে কাজ করে এবং এই 10 জন পুরো স্টেশনটা চালায়, বাকি 90 জন হয়তো তাদেরকে সাপোর্ট দেয়। তখন তারা চিন্তা করে যে তাহলে এই 90 জন আমার দরকার নাই, আসলে আমি প্রথমে ভুল করছিলাম, তাহলে এই 90 জনের মধ্যে থেকে আমার 60 জন হলেই চলবে। এটা বাস্তবতা, আমি এটাকে কখনোই দোষ দিই না। তো শুরুতে এই জিনিসগুলো বোঝা উচিত। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে মানে কি বলবো, প্রশ্নটা আরেকবার যদি একটু, মানে অনেকে বলে যে আমি একটু পার্ট টাইম, হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা সপ্তাহটাকে আসলে একটা রোস্টিং এ ফেলে দিচ্ছি এখন। মানে পার্ট টাইমে কাজ করার সুযোগটা কমে যাচ্ছে, রেডিও টেলিভিশন যাই বলো না কেন, রেডিওতে তো এখন আসলেই কমে যাচ্ছে। আমরা চাচ্ছি যে 6 দিনই সে কাজ করুক এবং আমরা সপ্তাহটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তাকে দেই। তারপরে কিছু সুযোগ আছে, ধরো স্পোর্টস নিয়ে একটা প্রোগ্রাম করলাম, একটা ছেলে খুব স্পোর্টস সম্পর্কে ভালো জানে বা মেয়ে, বা ধরো বিনোদন পাড়া নিয়ে একদম স্পেসিফিক একটা শো যদি উইকেন্ডে আমি ডিজাইন করি বা কাউকে যদি ওরকমটা পেয়েই যাই, তাহলে তাকে নিয়ে তো আলাদা একটা ডিজাইন করাই যায়। সেই সুযোগগুলো তাহলে আছে এখন। আমার মনে হয় যে যথেষ্ট কাজে লাগবে। আপনারা যারা রেডিওকে ভালোবাসেন এবং এরকম প্রশ্নগুলো যারা ফেস করেন, এই অংশটুকুন যারা দেখলেন, তারা বিভিন্ন জায়গায় মিসগাইডেড না হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু অংশটুকুন পোস্ট করতে পারেন এবং বিভিন্ন জায়গাতে আমার মনে হয় সংবাদ প্রকাশও সেটা অ্যালাউ করবে, কারণ অনেকেই ভুল জায়গায় নক করে এবং অনেক প্রলোভিত হয়ে অনেক ধরনের দুর্ঘটনার, ভাই এ বানাই দিব, সে বানাই দিব, এটা করব। আচ্ছা, আরেকটা বিষয় একটু ভাইয়ের সাথে আমি অ্যাড করি আমার অভিজ্ঞতা থেকে। কেউ টাকা পয়সা দিয়ে বা কফি খেয়ে বা বাইরে মিটিং করে আর যে বানাই দিতে পারে না, এটা একটা ভুল ধারণা। কাজে এগুলো ব্যাপারেও কারণ দিন শেষে মাইক্রোফোনের সামনে তাকে বসতে হবে, কথা বলতে হবে। বিশেষ করে মেয়েরা যারা আছেন বা আছো, তারা একটু সাবধান থাকবেন এইসব ব্যাপারে। আমাদের সিরিয়াস আলোচনা শেষে ব্যাপারটা আপনাকে ধরি আমি শ্রদ্ধার সাথে। আমাকে বলেন টুটুল ভাই, যে আপনারা যখন ইন্ডাস্ট্রিটা শুরু করলেন, তারপরে এই রেডিও ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা, সাদা চোখে আপনি ভিতর থেকে বলবেন হয়তো আগের মতোই আছে, কিন্তু মানুষের কাছে খুবই প্র্যাকটিক্যালি ওই আবেদনটা নাই। কেন? এটা আপনাদের, মানে আপনারা আপনাদের সময় আরো যারা ছিলেন, কিবরিয়া ভাই, নীরব ভাই, আপনি, অন্য আরো যারা ছিল, আপনাদের এখানে কি মানে কোনো দায়িত্ব ছিল না, বা আপনারা কতটুকু ব্যর্থ এটা করতে না পেরে? এখানে ব্যর্থতার চেয়ে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের আরো অনেক বেশি ডিজিটাল মিডিয়াতে ফোকাসড হওয়া দরকার ছিল উইথ আওয়ার রেডিও কন্টেন্ট। আচ্ছা, আমি রিপিট করছি, উইথ আওয়ার রেডিও কন্টেন্টস। ভুলটা এখানে হয়েছে কি, যে মাঝখানে কিছু রেডিও নামধারী, আমি আসলে বলবো যে রেডিও নাম দিয়ে তারা একটা ইউটিউব চ্যানেল খুলছিল, হ্যাঁ এরকম স্কুল ছিল। তো তারা যেটা করলো যে রেডিওর কন্টেন্ট বাদ দিয়ে তারা আসলে তাদের মতো করে তারা ওখানে নাচ গান এটা সেটা শুরু করে দিল রেডিওর পেজে। কিন্তু রেডিওর পেজে রেডিওর কন্টেন্ট আসা উচিত। একটা রেডিওতে 24 ঘন্টায় প্রচুর কন্টেন্টস। আমার সাথে হয়তো বা একটা মানে ফোন কনভারসেশন হচ্ছে কোনো একটা লিসনারের, সেটা খুব টাচি হতে পারে। আমি কি পারি না ওটা কেটে দিয়ে সুন্দর করে অ্যানিমেটেড করে তারপরে আমি, সুযোগটা সবচেয়ে বেশি ওটার একটা অ্যানিমেশন তৈরি করে তারপরে আমি ইউটিউবে দিতে। ইউটিউব একটা মাধ্যম, তাই না? ফেসবুক একটা মাধ্যম। তো ওখানে গেলেও যেন আমার কন্টেন্টটা পায়। আমাদের পাশের দেশে আমরা কি দেখি, তাদের রেডিও কন্টেন্ট গুলোকেই তারা কনভার্ট করে দিয়ে রাখছে। ইনফ্যাক্ট আমি একটু আপনার সাথে অ্যাড করি, যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে বড় সময় থাকার, সেখানে একটা নতুন ছবি মুক্তি পাবে, তারা ভাবতেই পারে না সাথে একটা রেডিও থাকবে না। সেটাই একদমই, কারণ রেডিওকে তারা এত বড় একটা শক্তিশালী মাধ্যম মনে করে। ইভেন তো শাহরুখ খানের কথা বলেন, সে তার প্রমোশনে রেডিওকে বেছে নেয়, খুব ইম্পর্টেন্ট যে রেডিও থাকতে হবে, রেডিও থাকতে হবে। এখন এখানে যেটা হলো যে ওই সময়টা একটা অস্থির সময় গেল আমাদের যেমন ইয়েতে কি বলে, সিনেমা পাড়ায় যেমন একটা সময় একটা অস্থির পাড়া, এবং সেই অস্থিরতা থেকে আমরা তো উঠতে পারি নাই, বরং আর আমরা উঠতেই পারি নাই এখনো পর্যন্ত। রেডিওর এই মাঝখানের একটা সময় ইন বিটুইন 2010 থেকে 2015-এর মধ্যে হঠাৎ করে এমন হলো যে, এবং তারপরে ওই ভিউজ দেখে আমাদের
ক্লায়েন্টরাও আবার তারা আমি প্রশ্ন করেছি আপনাদের আমি আসতেছি মানে একজন নীরব ভাই, একজন টুটুল ভাই, একজন না, আমি সেই জায়গায় নিজেরাই ইন্ডাস্ট্রি, আমি সেই জায়গায় আসি। তো আমাদেরকে তখন বলা হলো যে তোমরাও তাহলে এরকম কিছু একটা করা দরকার, এরকম নাচ গান করবা, এটা সেটা করবা। বাট আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরে যাইনি। সেটা আমি হোক বা বাকি যারা সিনিয়র, আমরা বুঝছি যে রেডিওর কন্টেন্টটা আসলে ওইভাবেই আনতে হবে, এরকম নাচ গান করে বেশি দিন টিকে থাকা যাবে না, এবং তারা আলটিমেটলি টিকে থাকেনি। কিন্তু দিন শেষে আমরা মানে ওই শুরু থেকে যেভাবে কাজ করেছি, যেভাবে রেডিও কন্টেন্ট নিয়ে কাজ করেছি, তারাই কিছুটা টিকে আছে। এটা একটা বড় ধাক্কা কিন্তু, এবং এই ধাক্কার কারণে খুব স্বাভাবিকভাবেই রেডিও ঠিক যেভাবে এগোনোর দরকার ছিল সেভাবে না গিয়ে এখন কিছুটা একটা স্থবির জায়গায় আছে। মানে একদম পেছনে পড়ে গেছে তা না, কিন্তু এতটা বছর পরে রেডিও ঠিক পাশের দেশে যেখানে কত দূর চলে গেছে, ওই যে তুমি যেটা বললা যে মানে বলিউড মুভি হবে, হলিউড মুভি হবে, সেখানে কিন্তু রেডিও থাকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন যে সময়টাতে এসে কথা বলছি, ঠিক এই মুহূর্তে পাশের দেশের একজন প্রখ্যাত মূলত রেডিও জকি, তিনি আমাদের দেশে, এবং তারা একটা প্রমোশনের জন্য এসেছেন, হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। হ্যাঁ, তো সেখানে কেন একজন টুটুল ভাই কিংবা একজন উদয় ভাই, তাদের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে না? মানে এটা আমার একটা দুঃখ আপনাদের প্রতি। আমার সেই আমরা এখানে যদি বলি যে আমরা যারা অ্যারেঞ্জার, আমরা যারা বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করি, আমরা আসলে আমাদেরকে নিয়ে কতটা ব্যস্তই বা থাকি। আচ্ছা, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি, মানে সেখানে আসবো। এটাও তো আমাদের একটা দুর্ভাগ্য, খুব ভারী হয়ে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। না, আমি একটুখানি হালকা করে দিচ্ছি। আরেকটা বিষয় বলতে চাই যে আরজে, এবং বিশেষ করে ছেলে আরজে, হ্যাঁ, তাদের এত বদনাম কেন? মেয়েদের বদনাম নেই? মেয়ে আরজেদের বদনাম খুব কম শুনছি। আচ্ছা, মেয়ে আরজেদের আমাদের দেশে এখনো পর্যন্ত মানে আমি রেসপেক্ট রেখেই বলি, ওরা খুবই ভালো কাজ করে এবং ওদের অনেক ফ্যান ফলোয়ার্স। তবে এই তল্লাটে এই অঞ্চলে এখনো পর্যন্ত এই জায়গাটা ছেলেরা ডমিনেট করছে, নো ডাউট। সেটা আমাদের পাশের দেশ বলো বা আমাদের এখানে বলো, সব জায়গাতেই এই একটা জায়গা মনে এখনো ছেলেদের জন্য। হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ যে জায়গাটায় কাজ করছি সেটা ছেলেদের জন্য। এখানে যে হারে ভিডিও কন্টেন্ট আসতেছে, এখানে মেয়েদের দখলদারিত্বটা ওইভাবে তৈরি হয়নি। ওরা যেন রাগ না করে, আসলে রাগ করার কিছু নেই, রিয়ালিটি। কারণ তাদের অনেক জায়গা আবার আমরা দখল করি না। যেমন ধরেন আমি টেলিভিশন হোস্টিং এ বহুদিন করেছি না, তো সেখানে অনেকেই ফোন করে বলে ভাই একটা ফিমেল হলেই হলো, কথা বলতে পারুক আর না পারুক, ক্লায়েন্ট চাচ্ছে। তো রেডিওতে এখন এটা শুনতে হয় না, রেডিওতে বেসিক্যালি ছেলেদেরকেই চায়। এখন কথা হচ্ছে যে যেখানে তোমার অ্যাকসেপ্টেন্স বেশি সেখানে তোমার ফ্যান ফলোয়ার্স বেশি। যেখানে তোমার ফ্যান ফলোয়ার্স বেশি, ইটস আ মিডিয়া, তুমি বিনোদন মাধ্যমে কাজ করছো, তো সেখানে তোমাকে নিয়ে গসিপ হবে না, তোমাকে নিয়ে বাজে কথা বলবে না, এটা তো হইতেই পারে না। এবং দিন শেষে ইউ আর দ্য পারসন, যদি তুমি আসলেই একটা আলোচনার বিষয় হও, তাহলে তোমাকে নিয়ে সমালোচনাও হবে, এবং সেটা যেভাবেই হোক না কেন হতেই হবে। আচ্ছা, তো এক্ষেত্রে কি মানে আমার কোনো মানে পুরোটাই আমি ডিফেন্ড করে গেলাম, আমার কি ব্যক্তিগত মানে আমার আসলেই কোনো দোষ থাকে? অবশ্যই থাকে, কেন থাকবে না? অবশ্যই থাকে, কারণ আমরা দিন শেষে তো যেই পেশাতেই কাজ করি না কেন, দিন শেষে আমরা মানুষ, এবং মানুষ হিসেবে আমরা অনেক ভুল কাজও করি, আমরা ভুলভাবে অনেক ডিল করি, যেটা বিনোদন মাধ্যমে আমরা করি। কিন্তু এবং সেই করতে যাওয়াটা যদি অবশ্যই নিজের জন্য ভুল হয়, সেটা তুমি যখন ভুল বলছো, তুমি যখন এটা আমার জন্য অপরাধ বলছো, সেটা আমাকেও মানতে হবে, ওটা আমার অপরাধ। যদি আমি সেটা করে থাকি, তাহলে আমিও তোমাকে সামনে রেখেই সেটার জন্য সরি বলছি। আপনি কি ব্যক্তিগতভাবে এরকম কখনো করেছেন কোনো ফ্যানের সাথে একটু কফি খাওয়া বা একটু বাইরে আলাদা করে দেখা করা বা একটু সুযোগ সুবিধা নেওয়া, এরকম কিছু? না, আমার মনে হয় যে একটু সুযোগ সুবিধা নেওয়া, মানে কাজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ডিলিং আমি কারোর সাথে করিনি এখনো পর্যন্ত। যে কফি খাওয়া না, কোয়ালিটি টাইম স্পেন্ড করি নাই অন্ততপক্ষে কোনো ফ্যানের সঙ্গে। কেন? ইচ্ছেও করেনি? আমি আলাদাভাবে এই সময়টা কখনো বের করি নাই। আমার কাছে মনে হয়েছে যে, এবং আমি যেটা বুঝছি সেটা হচ্ছে, এক হলো যে আমি আমার যেমন গত 2-3 দিন আগে থেকেই একজন মানে হচ্ছে একটা ছেলে ভক্ত আর কি, সে কুষ্টিয়া থেকে যোগাযোগ করলো, এবং যোগাযোগ করে এখন যখন আমার সাথে ইনবক্সেও কথাবার্তা বলতে পারছেন, উনি এখন কমেন্ট সেকশনে এসেও আমাকে নিয়ে উল্টাপাল্টা লিখছেন, ভাই কেমনে ফিটনেস ধরে রাখলেন, এই করলেন সেই করলেন। তাহলে ব্যাপারটা খুব ক্যাজুয়াল হয়ে যাচ্ছে। তা আমার মনে হয় যে একটু দূরত্ব বজায় রাখা দরকার। হ্যাঁ, একটু, কারণ যে এতদিন আমাকে শুনে শুনে সামনে এসেছে, এই মানুষটা যখন আমাকে কফি শপেও নিয়ে যেতে পারলো, তারপরে সুখ দুঃখের আলাপও অনেক বেশি করতে পারলো, তাহলে তো সে এরপরে আমার সাথে ফোনেও
মাঝে মধ্যে কথাবার্তা বলবে। এখন ফোনেই এতদিন আমাকে শুনেছে রেডিওতে, ওটা শোনার জন্য সে রাত 10টা বা সন্ধ্যে 6টা পর্যন্ত ওয়েট করেছে, ভোরবেলা উঠে রেডিও টিউন করছে। এই মানুষটা যখন ফোনে আমাকে ফোন করলেই পাবে, এই মানুষটাকে তো আমি একটা লিসনার হারালাম। আচ্ছা, তো কখনো কোনো ফিমেল ফ্যানের সাথে প্রেম প্রেম হয়ে যাওয়া বা প্রেম হয়নি বা এরকম কখনোই, মানে বলতে পারেন, আমার মনে হয় ভাবি কিছু মনে করবেন না না না, মানে ঘটনা আসলে সে অনেক কিছু সাক্ষিত এবং হ্যাঁ, শি ইজ আ ফাইটার। হ্যাঁ। ফাইট টাইট করে অনেক সময় ধরে টরে আনে আমাকে, এটা নো ডাউট। কিন্তু কথা হচ্ছে যে না, আমার কোনো মানে ফ্যানের সাথে প্রেম টেম টাইপের কোনো কিছু হয় নাই। তবে হ্যাঁ, গুড রিলেশন তৈরি হয়েছে অনেক সময় এবং ভালো বোঝাপড়া হয়েছে এবং তাদের অনেক ক্রেজি ব্যাপারগুলো আমাকে ফেস করতে হয়েছে। বুঝতে পারছি টুটুল ভাই আজকে সব কিছু বলবে না, মানে এটা বোঝা যাচ্ছে। নিজেকে ধরে রাখতে কষ্ট হয় না যখন প্রেমে পড়ে যান প্রচন্ড? অনেক প্রেমে তো প্রতিনিয়তই পড়ি। হ্যাঁ, প্রেমে না পড়লে ভাই, প্রেম না থাকলে তুমি মানে এত সুন্দর করে বসতেই পারতা না, কথাই বলতে পারতা না, এই চায়ের কাপ তোমার ভালো লাগতো না। প্রেম না থাকলে গাছের ফুল পাখি, গাছের ফুল পাখি কোনো কিছুই ভালো লাগবে না। আচ্ছা ওকে, না মানে তার মানে আপনি অনেক না বলতে চাওয়া কথা আমি বুঝে নিলাম যে আপনি বলে ফেললেন। হ্যাঁ, এখন তুমি যদি এখান থেকে আসলেই মনে করো যে আমি অনেক কিছু বলি নাই, আমি সবসময় একটা কথা বলি যে তুমি যখন বক্তা তখন তুমি তাই বলো যা মানুষ শুনলো, আর যা মানুষ শুনলো সেটাই যেন তারা বিশ্বাস করে। দর্শক আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে কি মনে হয়, তিনি আসলে সবকিছু বলেছেন নাকি বলেন না? গালি খাবো এটা ঠিক জানি। এই মুহূর্তে না, আমার দর্শকরা খুব ভালো, গালি দেওয়া হয় না এখানে। এই মুহূর্তে যদি আপনি স্টেশনে থাকতেন এবং এরকম একটা কনভারসেশনের পরে একটা গান বাজাতেন, সেই গানটা কি হতো? আমার নিজের গান বাজাতাম। একটু শুনবো তাহলে। হ্যাঁ, এটা গানটা আমার প্রথম অ্যালবামের এবং সজীব দাসের সুর এবং সঙ্গীতে, এবং গানটা লিখেছেন তিনি হচ্ছেন আরেকজন মানে লেজেন্ড একজন গীতিকার, অনেক ভালো ভালো গান লিখেছে, ওর নাম হচ্ছে সুরিত সুফিয়ান। যদি কোনোদিন সামনে দাঁড়াই, মনের টানে হাতটা বাড়াই, অবহেলাই আমাকে কি এড়িয়ে যাবি তুই, ভুলে গিয়ে আকাশ নদী সকাল সাজে নিরবধি। আজকে এইটুকুই গাই। না চমৎকার, কিন্তু গানের কি খবর ভাই, এখন গান কেমন চলছে? গান নতুন করে গাইছি না, মাঝখানে কিছু কবিতার কাজ করেছি, আর মানে এই গানগুলোই একটা সময় একসঙ্গেই করা হয়েছিল, তারপরে কিছু ডুয়েট গান করেছিলাম। যেমন আমার এই অ্যালবামে কোনালের সঙ্গে গান আছে, পরবর্তীতে কর্নিয়ার সঙ্গে আমার গান আসলো, মানে গান প্রায় 14-15টা আমার জমা। কাভার খুব বেশি আমি করিনি, আমি মৌলিক গানই করার চেষ্টা করেছি। তো এই কয়েকটা গান মানুষ শুনতে চায়, তো ওখান থেকে একটু গাইলাম। এখন কেন গাইছেন না, মানে সেটা কি কারণে? ট্র্যাক মানে লক্ষ্য আলাদা করে ফেললেন নাকি? না, লক্ষ্য আলাদা করে ফেলার বিষয় না, একদম সোজা কথা যদি বলি সেটা হচ্ছে যে মানে এই গান বাজনা করতেও আসলে টাকা পয়সা খরচ করতে হয়। হ্যাঁ, মানে তুমি একটা ভালো গান করতে হলে নিঃসন্দেহে আমি কারোর কাছ থেকে ফ্রি করাবো না, কম্পোজারকে টাকা দিতে হবে, তারপরে পুরো অ্যারেঞ্জমেন্টের জন্য একটা খরচ আছে, তারপরে এখন গান কোথায় আনতে হবে? ইউটিউবে আনতে হবে। ইউটিউবে আনা মানে হচ্ছে তোমাকে একটা ভিডিও করতে হবে। তো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে আমি হয়তো বা ওইভাবে ফোকাসড না। হ্যাঁ, আমি যদি অন্যভাবে বলি, আপনি বাংলাদেশের একটি বড় স্টেশনে হেড অফ প্রোগ্রাম হিসেবে আছেন, আপনার গান আপনার স্টেশনে আপনি নাই বাজালেন, সেটা আপনার একটা ইথিক্সের জায়গা থেকে। না, আমার স্টেশনে অবশ্য বাজাই না, ঠিক আছে বাজান, আমাদের এতে কোনো ঝামেলা নেই। আমি ধরে নিলাম নাই বাজালেন, মানুষ গান করে রেডিওতে বাজাতে চায়, সেই সুযোগটা আপনার আছে, এবং একই সাথে আপনার এতদিনের ক্যারিয়ারে আপনার এদেশের নাটক চলচ্চিত্র যারা তৈরি করে তাদের সাথে একটা চমৎকার সম্পর্ক আছে, এখানে তো দোষের কিছু নেই, আপনি তো জোর করে কোনো কিছু দিচ্ছেন না। সেই কমিউনিকেশনটা থাকার পরেও, এত চমৎকার গান থাকার পরেও, রেডিওগুলো থাকার পরেও আপনি সেখানে ফোকাস না, এটা কি আপনার একটা ব্যর্থতা? এটা কিছুটা ব্যর্থতাই বলতে পারো। মানে কোন অর্থে ব্যর্থতা? সেটি হচ্ছে আমার যদি বড় ব্যর্থতা হয়, আমি কাউকে ফোন করে আমার কোনো কাজ নিয়ে কোনোদিন কোনো কিছু বলি নাই। না, কিছু জায়গায় যদি না বলেন, হ্যাঁ মানে আমি ওইটাই বলছি, আমি ডিফেন্ড করছি না। তুমি ব্যর্থতার শব্দটা বলেছো, আমি সেখানেই মানছি যে এটা আমার ব্যর্থতা। আমি একটু হিট করতে চাইছি, না আপনি বলেন এটা ব্যর্থতাই। ধরো আমার সাথে আমি কমিউনিকেশন নিয়েই কাজ করি, কি করি? মাইক্রোফোনে মানুষের সাথে কমিউনিকেট করি, মানুষের সুখ দুঃখ নিয়ে আলাপচারিতায়। আমি একটুখানি অ্যাড করে দিই, তাহলে আপনার বলতে সুবিধা হবে যে আপনি 10 জনের মধ্যে 2 জনকে তো জানেন যে এই 2 জনের কাছে আপনি বলতে পারেন। যেমন আমার কোনো কিছু মনে হলে, আমি রেডিওর কোনো কিছু মনে হলে আমি আপনাকে নক করি, কারণ আমি নিশ্চয়ই সবাইকে বলবো না। আচ্ছা, এখন যদি বলো যে আমার ওই মানে 2 জন, সেটা আসলে আমার জন্য একটা রং চয়েস। ওকে, মানে আপনি তাহলে আমি আমার রেডিওর কথা যদি বলি,
আমার এই 12 বছর প্লাস একটা সময়ে, মানে এক যুগ পার করছি আমি, এই সময়টায় রেডিওতেই তো এখন গানের প্রমোশনটা হয়। আমি গানের কথাই যদি বলি, তুমি গানে যেহেতু আসলে, আমি নিজে কিছুটা গান বাজনা করি, যদিও আমার আসলে গ্রামাটিক্যাল কোনো জ্ঞান নাই, কিন্তু আপনি চমৎকার গান করেন, মানে আমি শ্রোতা হিসেবে বললাম। কিন্তু এমন অনেক সিঙ্গার অনেক নতুন গান বাজাতে বাজাতে এবং তাদের প্রমোশন দিতে দিতে কিন্তু আজকে সেই গান সুপারহিট। এবং রেডিওতে গান শুনেই বরং একটা সময় তো এই মানে আমি যদি বলি এফএম রেডিও নিয়ে তো মানুষ অনেক কথা বলে, পজিটিভ কথা তো খুব কমই বলে। সবচেয়ে পজিটিভ দিকটা হলো যে এফএম রেডিও যখন 2006 সালে রেডিও টুডে যাত্রা শুরু করলো, তারপরে পরে আস্তে আস্তে অনেকগুলো রেডিও আসলো, আমরা কিন্তু মানে অন্য ভাষার গানও বাজাই, নো ডাউট। বাট এটাও ঠিক যে আমাদের বিশেষ করে রেডিও টুডে, আমি যেখানে আগে কাজ করেছি রেডিও আমার, সেখানে কিন্তু 70-80% দেশি গানই বাজিয়েছি। আমাদের রিসিপশনগুলো সাক্ষী, রিসিপশনের চেয়ারগুলো সাক্ষী যে এক একজন সিডি নিয়ে এসে, তারপরে তাদের পেন ড্রাইভে করে গান নিয়ে এসে অথবা মেইলি করে গান দিয়ে যে ভাই গানটা বাজেন, গানটা একটু বারবার বাজেন, গানটা আমাদের ভালো লেগেছে, আমরা গানটা বাজিয়েছি, গান সুপারহিট হয়েছে, তারপর কিন্তু আর কোনো খবর নাই। এবং তারপরে তারা কেউ কেউ কম্পোজার, তারা কেউ কেউ ভালো গান করে, ভাই টুটুল ভাই আপনিও গান করেন, ভালো, গানটা অনেক ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে ভাই। তখন আমি চিন্তা করি ভাই ঠিক আছে, তোমাদের জন্য কাজ করছি, তোমরা এখন বড় মানুষ, সেটাই অনেক বেশি ভালো। তো এইটা একটা আক্ষেপ, এটা একটা ব্যর্থতাও বলতে পারো। তবে হ্যাঁ, অনেক মানুষ হয়তো বা আমাকে ডেকেছেও, আমি হয়তো বা আমি আমার এই কাজটা নিয়ে বা আরো অন্যান্য কিছু কাজ করি সেটা নিয়ে এত বেশি ফোকাসড, যে কারণে গান নিয়ে আসলে অত বেশি না। কিন্তু একটা দাবি থাকবে, একটা চাওয়া থাকবে, যারা একটা বড় অংশ কিন্তু আপনাকে মানুষ হিসেবে, হোস্ট হিসেবে গানের জায়গা থেকেও পছন্দ করে, তাদের চাওয়ার জন্য হলেও এই অভিমানগুলো জীবনকে অনেক ক্ষতি করে। আমি আপনাকে ওই স্পর্ধা দেখাচ্ছি না, জ্ঞান দিচ্ছি তা না, আমার ভিতরে এই ব্যাপারগুলো আছে। তো ধীরে ধীরে আমার কাছে মনে হয় যে সেই মানুষগুলোর জন্য আমাদের করার কিছু আছে। যেমন আমি সবসময় গর্ব নিয়ে বলি যে আমি গর্বিত, আমিও একজন রেডিও জকি। এটা না হলে অনেক 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 অনুভূতি আমার আসতো না। আজকে আমি যাই করছি, যা কিছুই করছি, এটার শিকড় গোড়াটা কিন্তু মাইক্রোফোন। তো টুটুল ভাই, আমি ব্যক্তিগতভাবে আপনার যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, তাদের হয়ে আপনার কাছে এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব আরেকটু ফোকাসড হওয়ার জন্য। কমিউনিকেশন আপনার আলাদা করে করার দরকার নেই, একটু যেটা বলা, একটুখানি কথা বলা। আমি যেমন ডাকলাম, আমার কোনো কিছু লাগলে আমি টুটুল ভাইকে আবদার করি, ভাই আমার সেটা লাগবে, সেটা খুব দরকার। না হলে হবে কি, ওই যে আপনাদের দায়টা দিলাম, এরকম করে দায় পরবর্তীতে আমাদের দিকেও আসবে এবং ধীরে ধীরে ওই যেগুলো হওয়া উচিত না সেগুলো জায়গা পেয়ে বসবে। আচ্ছা, আমরা আলোচনা মোটামুটি এরকম করে বাড়িয়ে নিচ্ছি। আর একটা কথা আমাকে একটু বলেন যে জীবনটা এখন যে জায়গায় এসে, এক যুগের কথা বলছিলেন একটু আগে, যখন শুরু করেছিলেন, তারপর আজকে এক যুগ পার হয়ে গেছে, এখন কি পেছনের দিকে তাকালে কেমন লাগে? মানে খুশি হন নাকি একটু উদাসী হয়ে যান? আমি তো স্কুল কলেজে মানে বিনোদনের সাথেই জড়িত ছিলাম। স্কুলে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করার পর থেকে হামনাত থেকে শুরু করে সবই করছি। তো স্কাউটিং করতাম এবং স্টুডেন্ট খারাপ ছিলাম না, আমার সেকেন্ড ক্লাস নাই। তো তারপরেও আমার বিনোদন জগতে কাজ করার একটা ইচ্ছা আসলে ছিল। তবে গান নিয়েই প্রথমে আমি দৌড়ঝাঁপ করেছি। গান যতটা না শিখেছি তার চেয়ে দৌড়ঝাঁপ করেছিলাম বেশি। বিনোদন জগৎ আমাকে যেটা দিয়েছে, এই 12 বছরের রেডিও আমাকে যেটা দিয়েছে, সেটা হচ্ছে, আমি একদম ছোট্ট এক্সাম্পল, আবার ঘুরে ফিরে ওই গানের ইমোশনাল জায়গায় আসতে হবে। 12, 13, 14 বছর আগে আমি যেসব স্টুডিওতে যে ঘন্টার পর ঘন্টা তাদের রিসেপশনে দাঁড়ায় থাকছি, তারপরে কোনো এক সময় ওই বিখ্যাত কম্পোজার, হয়তো তিনি গিটার বাজান, তো তিনি মুখ বের করে বলছেন সন্ধ্যার সময় যে ভাইয়া আজকে তো অমুক ভাই আসছে, অমুক শিল্পী আসছে, তাকে নিয়ে ব্যস্ত আছি, তো আপনি পরে আসেন, আরেকদিন আসেন। তো আমি আর আরেকদিন কিন্তু যাইনি। আমি রেডিওতে কাজ করার পরে যখন প্রথম 4 বছর পার করলাম, আমি নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম পেলাম। মানে সেদিন আমাকে ওখানে হোস্টিংও করতে হবে, গানও গাইতে হবে, এবং আমার সাথে আরো বেশ কয়েকজন সিঙ্গার সেখানে যাবে, এবং নারায়ণগঞ্জ ক্লাবে সেটা প্রোগ্রামটা বিশাল বড় একটা প্রোগ্রাম। এবং সেদিন আমি গান করব, এবং সেদিন গান করতে যেয়ে আমি পেছনে তাকায় দেখলাম, অবশ্য তার আগে আমি খেয়াল করছি, কমিউনিকেশনটা তো তার আগেই হয়েছে, পেছনে যিনি বাজাচ্ছিলেন তিনি হচ্ছেন সেই কম্পোজার যিনি আমাকে ওই যে প্রায় 7-8 বছর আগে মুখ বের করে আমাকে বলেছিলেন যে ভাইয়া মানে অন্য একজনকে নিয়ে ব্যস্ত আছি, এবং সারাদিন পরে উনি কিন্তু সকাল থেকে জানেন যে বসে আছি। এটা আসলে তার প্রতিও আমার কোনো ব্লেম না, আই এম সরি, হ্যাঁ, তার প্রতি আমার ব্লেম না। আমি আদায়টা করতে পেরেছি, জায়গাটা বানাতে হয়, তো সেই জায়গায় আমার কোনো আক্ষেপ নাই। নিশ্চয়ই আল্লাহর কাছে, সেই জায়গায় আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, সেই জায়গায় আমার কোনো আক্ষেপ নাই। আমি আমার বর্তমান লাইফ নিয়ে আলহামদুলিল্লাহ হ্যাপি, মানে আমার কাছে সন্তুষ্টিটা হচ্ছে সুখ,
সুখ কোথায়, সেটা হচ্ছে সন্তুষ্টিতে। কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, ক্যারিয়ারটা হয়তো বা আরো বেশি এনরিচ হতে পারতো, আরো বেশি মানে অনেক বেশি ছড়ানো হতে পারতো, অনেক কিছু হতে পারতো। কিন্তু কি হতে পারতো এটা নিয়ে আসলে আক্ষেপ করা বুদ্ধিমানের কাজ না। মানে আপনি ভালো আছেন, মানে মনের দিক থেকে বুদ্ধিমানের কাজ না। আরো 1 ঘন্টা যদি আমি বেঁচে থাকি তাহলে তো সময় আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেটাই বড় কথা এবং বড় রিয়েলাইজেশন। মানে রেডিও জকি হওয়ার সিদ্ধান্ত বা রেডিওতে আসার সিদ্ধান্তটা ঠিক ছিল নাকি অন্য কিছু করতে পারতেন? এখন বেঠিক চিন্তা করার তো সুযোগ নাই আসলে। তাও বলেন, মানে কি মনে হয়? না, মানে আমার নিজের একটা ফোর্স ছিল বা ফ্যামিলি থেকে চিন্তা ছিল যে আমি মানে ডাক্তারি পেশায় চলে যাব বা ওই লাইনে পড়াশোনা করব, বাট ওই সময় সামহাও আব্বু মারা গেলেন বা এটা সেটার কারণে সেদিকে আর পড়াশোনাই করা হলো না। তারপরে আমি অন্য সাবজেক্টে পড়াশোনা করলাম করে টোরে, তারপরে শেষ পর্যন্ত রেডিও জকি মানে আমার বিনোদন জগতে ঢোকার একটা পায়তারা ছিল। আমি রেডিওর কথা বলছি না, মানে বিনোদন জগতে আসলেন, এখন কি কখনো এমন মনে হয় কখনো যে না, এটা না করে যদি আমি আসলে সার্বিক প্রেক্ষাপটে মাঝে মধ্যে মনে হয়, কারণ একজন সিনিয়র পার্সন হিসাবে এটা মনে হয়, কিন্তু হয় হচ্ছে আমাদের টোটাল প্র্যাকটিসের কারণে। যেমন টোটাল প্র্যাকটিসটা ইন্ডাস্ট্রির কিছু ব্যাড প্র্যাকটিসের কারণেই কিন্তু আমি যেহেতু মানুষ, আমি তো সবকিছুকে অ্যাভয়েড করতে পারবো না, সবকিছুকেই বলতে পারবো না, তুড়ি মেরে উড়াই দিতে পারবো না যে না ধুর এটা কোনো ব্যাপার না, আরে আমি ঠিক তো সব ঠিক, ব্যাপারগুলো এরকম না। তো এই কিছু প্র্যাকটিসের কারণে মনে হয় যে ভুল জায়গায় আমরা কাজ করছি। এটা মাঝে মধ্যে যে মনে হয়নি তা না, কিন্তু দিন শেষে তুমি একটা দায়বদ্ধতার কথা বলছো, তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে যদি আমরাই কিছু করতে পারতাম, আরো অনেক বেশি সামনে নিতে পারতাম। আমি নিজেই যদি একটা ইন্ডাস্ট্রি হয়ে যাই, বা আমার কাছে তো অনেক ছেলে মেয়ে শিখেছেও, তারা বিভিন্ন জায়গায় কাজ করছেও, তো এটা ভেবে অন্তত ওকে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখি। আচ্ছা, আরেকটা ব্যাপার টুল ভাই আমাকে বলেন, মানে আলোচনাটা বড় হয়ে যাচ্ছে, আমি এখন অন্য অংশে চলে যাবো। যে সেটাই মনে বাংলাদেশে, কারণ আমার জানার কথা যে তুমি এসব বলার কথা না, এত না আমি এই সুযোগটা মানে মিস করতে চাই না। আমি চাই না যে সো কল্ড কিছু এমন প্রশ্ন করলাম, আমার 2 এপিসোড হয়ে যাবে, কিন্তু না 1 এপিসোডই থাকবে, কিন্তু আমি চাই এটা আমি আর্কাইভ হয়ে পরে দেখবো, হয়তো বেঁচে থাকলে 2-4-5 বছর পর দেখবো। কেন আমি চাই না যে আপনাকে আমি 5টা প্রশ্ন করে বিব্রত করি এবং সেখান থেকে 1 মিলিয়ন ভিউজ আসুক, সেটা আমার দরকার নাই। এবং আমি যখন এখানে অনুষ্ঠান শুরু করি তাদেরকে আমি সেটা বলেছি, তারা অ্যালাউ করেছে, আমি কৃতজ্ঞ। কারণ আমি জানি 5 বছর পর হলো এটা খুঁজে কেউ দেখবে, এই কথাই এখন হচ্ছে না। এই যে কথাগুলো খুব জরুরি কথা, এটা আমি বিশ্বাস করি। আমি একটা জিনিস জানতে চাই যে এখানে দেখেন আমাদের চলচ্চিত্রের বিভিন্ন নির্বাচন নিয়ে কি হচ্ছে, প্রোডিউসার অ্যাসোসিয়েশন, সব জায়গায়, তার মানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় সাংগঠনিক চর্চাটা বা সংগঠনগুলো অনেক স্ট্রং। উপস্থাপকদেরও, টেলিভিশন উপস্থাপকদেরও একটা সংগঠন আছে যেখানে আমি একজন গর্বিত সদস্য। আরজেদের আমি নিজে ব্যক্তিগতভাবে 2-1জনের সাথে কথা বলেছিলাম, নাম বলবো না। আপনারা পারলেন না কেন? আমরা গত 4-5 বছর আগে কোনো একটা আড্ডায় আমরা একসাথে অনেকেই হয়েছিলাম। সেখানে আমরা একটা সিদ্ধান্ত এরকম নিচ্ছিলাম যে আমরা এখন কোনো একটা সংগঠন ফর্ম না করলেও প্রতি মাসে আমরা একটা বসার প্র্যাকটিস করি, 4টা সেলফি তুলি, যে কোনো একটা জায়গায় আমরা আর যেটা বসি, কোনো একটা রেস্টুরেন্টে বসি, সেই প্র্যাকটিসটা করি। সেটা ওই দিনের পরে আর হয়নি। এটা একটা বিষয়। আর এটা একটা ট্রু ফ্যাক্ট যে রেডিও আসলেই বিনোদন মাধ্যমের একটা আলাদা মাধ্যম। কেন বলছি? এখানে প্র্যাকটিসটা একটু ভিন্ন। এগুলো সবকিছু ভালো না, এটা হওয়া উচিত হয়নি। সেটি হচ্ছে যে তুমি আর যে রেডিওতে কাজ করেছো বহু বছর এবং তোমাকে টানে মাইক্রোফোন, ভীষণ টানে, এখন অভিনয় করছো মাশাআল্লাহ। কথা হচ্ছে যে আরজেদের সাথে আরজেদের পার্সোনাল লিয়াজটা কেন যেন ভালো না। এটা কি ইগোর ঝামেলা? ইগোর একটা বিশাল ঝামেলা আছে। এটা হওয়া উচিত হয়নি, এটা কোনোভাবেই হওয়া উচিত হয়নি। আমার সাথে সবার সম্পর্ক মোটামুটি ভালো, কিন্তু তারপরেও স্টেশনটাই আমরা যখন জব করি, আর যারা শুধু পারফর্মার না, তো এখানে একটা সমস্যা। আর যারা শুধু পারফর্মার না, কোন একটা স্টেশন বিলং করে, কোন একটা স্টেশনে সে পার্মানেন্ট জব করে, এটা একটা কারণ একজন পারফর্মার যখন কোন একটা স্টেশনের হয়ে, কোন একটা অর্গানাইজেশনের হয়ে কাজ করবে, তখন সে তার অর্গানাইজেশনকেই সবার আগে রাখবার জন্য চেষ্টা করে। তো স্বাভাবিকভাবে অন্য আরেকটা স্টেশনে তারই একজন পারফর্মার বন্ধু যখন থাকে, সে আর বন্ধু থাকে না, সে হয়ে যায় তার প্রতিদ্বন্দ্বী। যেটা প্রেজেন্টার অ্যাসোসিয়েশন, তোমাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে সেখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে ফ্রিল্যান্সার, আর যারা ফ্রিল্যান্সার না, আর যারা হচ্ছে একটা প্রতিষ্ঠানের
আমি আপনার এই পার্মানেন্ট এমপ্লয়ি উত্তরে কিছুটা কনভিন্সড, কিন্তু নিউজ প্রেজেন্টারদের কিন্তু আবার এরকম সংগঠন আছে। হ্যাঁ, নিউজ প্রেজেন্টারদের আছে, নিউজ তারাও কিন্তু প্রেজেন্টারদের কম্পিটিটর এবং তারাও কিন্তু আমি সেই জায়গায় আসি। সংগঠনগুলো কতটা ভালো আছে মন্দ আছে সেই দিকে আমি যাব না। আমাদের একসাথে আছে তো, একসাথে আছে, আমাদের কেন হয়নি সেটা হচ্ছে এটা একটা ব্যাপার। এরপরে খুব স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রিটার বয়স অল্প, তো কেউ না কেউ কোনো না কোনো স্টেশনে ছিল, তার এক্সিটটা ভালো হয়নি সে স্টেশনে, সে যখন বের হয়ে আসছে সে ভালো হয়নি। এখন টুটুল আবার ওই স্টেশনে কাজ করে, যে বের হয়ে গেছে এখন তার সাথে চা খাওয়া আছে, সেলফি তোলা, কিছুটা আনঅফিশিয়ালি মানা, পার্সোনাল এজেন্ডাজ অনেক বেশি আনঅফিশিয়ালি মানা, এই নানান কারণে হয়নি। বাট আমরা কেউ কেউ এটা ফিল করি যে আমাদের একটা অর্গানাইজেশন হওয়া দরকার, তবে সেটা অবশ্যই এফডিসির মতো না। দাবি নাম্বার 2 না, তবে সেটাই এফডিসির মতো না। দাবি নাম্বার 2, টুটুল ভাইকে এখানে রেখে নীরব ভাই, কিবরিয়া ভাই, রাজু ভাই, উদয় ভাই, আপনারা যারা আছেন আপনাদের কাছে বলি যে সম্ভব হলে এই আমরা চাই মানুষগুলোকে এই যে যতগুলো নাম বলেছো আমরা চাই কিন্তু হ্যাঁ, মানে তাকে রেখে, প্রতিনিধি রেখে, আমি একজন গর্বিত আর যে সবসময় বলি এটা আমার প্রফেশন ছিল বলতে চাই না, আমি যে কোনো সময় আবার রেডিওতে শো করতে ফিরে আসবো ইনশাল্লাহ। তো এই জিনিসটা আপনারা একটু চেষ্টা করবেন, এটা একটা ইভানের নিমন্ত্রণে সংবাদ প্রকাশের মাধ্যমে আপনাদের কাছে একটা নিবেদন, এবং টুটুল ভাই আপনাকে সেটার প্রতিনিধি বানিয়ে দিলাম। হ্যাঁ, আমরা আবার এটা একটা ফলো আপ করবো পরে। আচ্ছা, আমি এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাই। এবার একটা অনেক এখান থেকে বের হবে, যেটা করি যে এটার নাম আজও পর্যন্ত দিতে পারি নাই, এটা কি জাদুর বাক্স না কি বুঝতে পারছি না, কিন্তু এখানে অনেকগুলো কাগজ আছে, সেই কাগজগুলোর মধ্যে একটা শব্দ আছে। তো আপনি খুবই অনেস্টলি এখন পর্যন্ত সবকিছু বলেছেন, উত্তর দিয়েছেন, কিছু কিছু জায়গায় ডিপ্লোম্যাটিক হয়েছেন, সেটা আমরা বুঝতে পেরেছি, সেটা হওয়াটাই খুবই স্বাভাবিক। আর যেটা একটু হয় হ্যাঁ, তো নেই কোনো ভয়, এইবার আপনি করবেন জয় ইত্যাদি ইত্যাদি কি জানি মিলাতে চাচ্ছিলাম। এই কাগজগুলোর মধ্যে একটা করে শব্দ আছে, 10টা কাগজ এখানে আছে। এই শব্দগুলো পাওয়ার পরে আপনি আপনার নিজের জীবনের অভিজ্ঞতার সাথে রিলেট করে কোনো একটা ঘটনা, কোনো একটা মুহূর্ত বা কোনো একটা অভিজ্ঞতা শেয়ার করবেন যেটা আপনার সাথে জড়িত আছে এবং মেক ইট ইন্টারেস্টিং। তো আমরা কিছু তুলবো, নানান রঙের কাগজ আছে, হ্যাঁ আপনি তুলবেন, আর আপনি তুলে আপনার ক্যামেরায় কাগজটা একটু দেখাবেন শব্দটা। ক্যামেরায় দেখাচ্ছি, এটা হচ্ছে ফেম। ইয়েস, ফেম। What is fame to you? ফেমটা আমি এনজয় করি। মানুষ যখন আমাকে চেনে জানে, আমাকে নিয়ে কথা বলে, তখন আমি আসলেই সেটা এনজয় করি, এবং আমি মনে করি এটা সৃষ্টিকর্তার অবশ্যই একটা আমার প্রতি একটা ভালোবাসা, যে মানুষ আমাকে পছন্দ করে। একটা মানুষও যদি আমাকে পছন্দ করবে বলে আমি বিশ্বাস করি, আমি তার জন্য রেডিওতে কথা বলে যাব, এই তার জন্য কাজ করে যাব। এই ফেমের জন্য কোথাও কোনো বাড়তি সুবিধা পেয়েছেন বা নিয়েছেন? পেয়েছি, মানে সুবিধা নিয়েছি যে পেয়েছি, মানে ফেম হলে সুবিধা নেওয়া যায়, সুবিধা পাওয়া যায়। আমি যখন কোনো আমার একটা পরিচয় দিয়ে আমি কোনো একটা জায়গায় ফোন দিই, এমনও হয়েছে যে ও ভাই আপনি, তো এটা হয়। কিন্তু এখানে আরেকটু বলে রাখা দরকার, যদি এটা নিয়ে উল্টাপাল্টা কেউ বলেন, আমার মনে হয় এই জায়গাটাও তৈরি করতে হয়। এটা ভালোবাসা, কিন্তু নিশ্চয়ই এটা ভালোবাসা, অহংবোধ থেকে বলছি না, এটা ভালোবাসা, এবং এটাতে সুবিধাটা পাওয়া যায়। ওকে, এটা রাখি। সাদা উঠালাম। আরজে, ইয়েস, আমি চাচ্ছিলাম এটা আসুক। আরজে মিন্স হচ্ছে রেডিও জকি। অনেকে জিজ্ঞেস করেন যে আর জে তে কি, রেডিও জোকারও বলে বসে, বুঝছো? তো রেডিও জকি, জকি ব্যাপারটা যদি সহজ করে বলি, সেটা হলো যে আরব দেশে এক ধরনের একটা হয়, রেস হয়, যেটা খুবই অমানবিক। সেটা হচ্ছে উটের রেস হয়, এবং সেই রেসে ছোট ছোট বাচ্চাদেরকে বেঁধে দেওয়া হতো একটা সময়, এটা মনে এখন একটু বন্ধ হয়েছে। হ্যাঁ, বাচ্চা বেঁধে দেওয়া হতো, এই বাচ্চাটা কান্না করবে আর ওই উট জোরে দৌড়াবে। জকি মিন্স হচ্ছে প্রভাবক, কোনো কিছুকে প্রভাবিত করে, মানে যারা একটু ওই কেমিস্ট্রির স্টুডেন্ট এরা আরেকটু ভালো বুঝবে, যে প্রভাবিত করে ওই বিক্রিয়াটাকে আরেকটু গতিশীল করবে, অথবা সেটাকে আরেকটু টেনে ধরবে। তো আর যে ওই কাজটাই করে। মানুষ ইমোশনালি অনেক কিছু বলে, আর সেগুলো মানুষ আর যে হয়তো কখনো একটু কন্ট্রোল করার চেষ্টা করে, অথবা তাকে আবার আরেকটু সামনে এগিয়ে দেয়। মানে খুব ভালো হলো এই গল্পটা বলে, মানে কি পরিমাণ রেসপন্সিবল এবং ইনার ম্যাচুরিটি থাকতে হয় হার্জিং করার জন্য। মাই গড। ওকে,
থ্যাংক ইউ সো মাচ, এটা চমৎকার উত্তর ছিল। অটোগ্রাফ। অটোগ্রাফ। আজকাল অটোগ্রাফ কেউ নেয় না। আজকাল যেটা করে সেটা হলো যে কারো ক্ষেত্রেই যদি চিনতে পারে তাহলে সামনে দাঁড়ায় একটা সেলফি তুলবে এবং সেলফি তোলার পর আর কিছু জিজ্ঞেস করে। কিন্তু আপনি অটোগ্রাফ দিয়েছেন? আমি অটোগ্রাফ দিয়েছি বহুবারই। অটোগ্রাফ নিতে চাইলে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে, এবং আমি খুব সুন্দর করে লিখি এবং হাতের লেখা ছোটবেলা থেকে মাশাআল্লাহ খারাপ না, তো খুব সুন্দর করে তার জন্য দু এক লাইন লিখি, তারপর একটা অটোগ্রাফ দিই, এবং ওইটাতে মনে হয় যে হ্যাঁ এটা একটা টিপিক্যাল কাজ করলাম, যেটা বহু বছর ধরে ছোটবেলা থেকে মানুষকে এই সেলিব্রিটিদেরকে করতে দেখেছি। তো এইটা যখন করি তখন মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, কিছু একটা হয়েছে। নিজে নিয়েছেন অটোগ্রাফ? নিয়েছি যখন যার কাছ থেকে পেরেছি, যেমন দু একজনের নাম শুনি, পছন্দের মানুষ যাদের কাছ থেকে। শেষ কার অটোগ্রাফ নিয়েছেন মনে আছে কিনা? এটা ওইভাবে আসলেই মনে নেই। হ্যাঁ, এখন সুযোগ থাকলে কার অটোগ্রাফ নিতেন? এখন সুযোগ থাকলে হুমায়ুন স্যারের আমি বিশাল বড় ফ্যান ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ওনার সাথে আমার দেখাটা হয়নি। আমি খুব দোয়া করছিলাম উনি দেশের বাইরে যখন চিকিৎসায় মানে ছিলেন, চিকিৎসা চলছিল, যে উনি সুস্থ হয়ে ফিরুক, কিন্তু ওনার অটোগ্রাফটা নেওয়া হয়নি, ছবিও তোলা হয়নি, ওনার সাথে দেখা হয়নি। এটা সুযোগ থাকলে নিতাম। আরেকজন মানুষের সাথে সুযোগ থাকলে আমি দেখা করতাম, অটোগ্রাফ নিতাম, ছবি তুলতাম। তিনি হচ্ছেন আমাদের ঢাকার সাবেক মেয়র আনিসুল হক। আমি এই মানুষটাকে খুব মিস করি। মানে ওনার নামে কিন্তু ওনার মৃত্যুর আগে বেশ কিছু ফেক নিউজ আসতেছিল, এবং প্রতিবারই আমি খুব ধরেই নিচ্ছিলাম এটা একটা ফেক নিউজ, এটা যেন ফেক হয়। শেষ যখন উনি মারাই গেলেন সেটাও ধরে নিচ্ছিলাম যে এটাও যেন ফেক হয়, উনি ফিরে আসুক। শুধুমাত্র এইটুকু চাচ্ছিলাম যে ওনার সাথে আমার দেখা। He was a magician. ওকে, আচ্ছা, তিনটা হয়ে গেল। মেয়ে মানুষ। এবার একটু প্লিজ মানে এই অংশটুকুন ভাবি দয়া করে দেখবেন না। না ভাবি তো একটা মেয়ে মানুষই। ওকে মানে সে একটা মেয়ে, আমার ঘরে আমার সন্তান একটা মেয়ে আছে, তারপর একটা ছেলে আছে, হ্যাঁ মাশাআল্লাহ, তারপর আমার মা একটা মেয়ে মানুষ, মানে মেয়ে মানুষ দেখতে আমি এদিকে যেতে চাই না। তারপর আমার একটা বড় বোন, সে একটা মেয়ে মানুষ, তারপর আমার অনেকগুলো কাজিন, এখানে মাইক্রোফোন, তারপরে আমি জয়পুরহাটে আমার জন্মের সময় আমি যে স্কুলটাই পড়ছি ক্লাস 7 পর্যন্ত, সেখানে ছেলে মেয়ে আমরা একসাথে পড়ছি, ওই পাশে এরা বসছে, এই পাশে আমরা বসছি, আর টিফিনের সময় আমরা একাকার হয়ে গেছি। আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি, এবার বলেন, আমার উত্তর দেন। কি জানতে চাও মেয়ে মানুষ সম্পর্কে? মানে শব্দটা মাথায় আসলে আপনার কাছে, মানে আমি খুব পজিটিভলি বলতে চাচ্ছি যে আমি বিশেষ সুন্দর কিছুই আসে, মানে হচ্ছে মানে আমি আকর্ষণ ফিল করি। মানে আমার কাছে নারী মানে হচ্ছে খুব আকর্ষণীয় একটা ব্যাপার, আমার কাছে নারী মানে খুব কমনীয় একটা ব্যাপার এবং খুব দায়িত্বশীল একটা ব্যাপার, এবং আমার কাছে নারী মানে হচ্ছে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমার প্রচন্ড অস্বস্তি বোধ হচ্ছে, তখন আমার প্রিয় মানুষ, আমার নারী, সে যদি আমার পাশে থাকতো তাহলে মানে আমার সেই সময় কোনো মেডিসিন লাগতো না, এটা আমি সবসময় ফিল করি। বাহ বাহ। আপনার মেয়েদের সব কোন গুণগুলো বেশি মুগ্ধ করে আপনাকে? আমি আপনার বন্ধু কিংবা মুগ্ধ করে নাকি পাওয়ার? না, তার মানবিক কোন গুণাবলীগুলো আপনাকে মুগ্ধ করে? ওরা কেয়ারিং হয়, ছেলেরাও হয়, কিন্তু ওরা যখন কেয়ার করে তখন একদম মানে তুলকালাম করে কেয়ার করে। আর একটা বড় ধরনের কোনো কমপ্লেন্ট ইন কমন যদি বলি, নিজে যে মেয়ে, মানুষের চেয়ে মেয়ে হিসেবেই আবার ওই যে তার মধ্যে যে কমনীয়, তারপরে আরো যে ভালো ভালো বিষয়গুলো বললাম না, এইটাকে পুঁজি করে সেই সুবিধা নেওয়ার চেষ্টা করে। তাকে আসলে আমি সবসময় বলি যে পুরুষ, তুমি আরো পুরুষ হওয়ার দরকার নাই, তুমি মানুষ হও, আর নারী তুমি পুরুষ হওয়ার চেষ্টা করো না, তুমিও মানুষ হও। এটা আমি সবসময় চমৎকার। এই জন্যই জানি না কেউ খেপতে পারে, খেপুক, যে যার দায়িত্ব নিয়ে খেপুক, আগে খেপুক তবে বুঝে খেপুক। হ্যাঁ, এটাও হচ্ছে আমাদের এতক্ষণের আলোচনা রেডিও, সেটা হচ্ছে রেডিও। আই লাভ রেডিও, আমি রেডিওতে কাজ করি এবং আমি খুব রেডিও ফ্রিক ছিলাম। আমার রেডিও শোনার অভ্যেসটা শুরু হয়েছিল আমার মায়ের সাথে, বাংলাদেশ বেতার, এবং মা হচ্ছে বেতারের যে শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার রাতে, বুধবার রাতে যে নাটকগুলো হতো, আমি তো ছোটবেলা থেকেই হচ্ছে মা নেওয়াটা ছিলাম, তো মায়ের সাথে ঘুমাতাম, তো মা ওই রেডিও ছাড়তো এবং আমিও শুনতাম। তারপরে দেখতাম যে আমার যে বড় বোন, সে হচ্ছে আগে বিজ্ঞাপন তরঙ্গ, তারপরে দুর্বার কি যেন অনুষ্ঠান হতো এগুলো, তারপর সকালবেলা উত্তরণ অনুষ্ঠানটা, অর্থাৎ ম্যাগাজিন অনুষ্ঠান যেগুলো হতো সকালবেলা, অসাধারণ লাগতো তাদের সেই ভয়েস। তো রেডিও আমাকে খুব টানতো, আমি রেডিও শুনতাম
এটা কেন আমি জানি না, টেলিভিশনের চেয়ে ছোটবেলা থেকে আমার রেডিও শোনার অভ্যাসটা ছিল, তো দিন শেষে আমার মনে হয় যে রেডিও শেষ পর্যন্ত আমাকে ধরবে। আপনার সাথে আমি একটা ব্যাপার বলি, আমার একটা বহুদিনের জ্ঞান বুদ্ধি হওয়ার পর, রেডিওতে কাজ করতে আসার পর থেকে একটা আক্ষেপ আছে। সেই আক্ষেপটা আছে, আমরা আমাদের স্বাধীনতার কথা বলি, যুদ্ধের কথা বলি, চেতনার কথা বলি, পতাকার কথা বলি, সবকিছুর কথা বলি, কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে রেডিও অনেক বড়ভাবে জড়িত। মুক্তিযোদ্ধারা ক্যাম্পে রেডিও শুনেছেন, সেখান থেকে সংকেত পেয়েছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান থেকে তার ইন্সপায়ার হয়েছেন। রেডিওটাই স্কিপ হয়ে যাচ্ছে নতুন ইতিহাসের জায়গাতে, ওই যন্ত্রটা আসছে না, ওটা নিয়ে কেউ কথা বলছে না। আপনি একটা বড় স্টেশনের জায়গাতে আছেন, এটা নিয়ে আমার নিজেরও ব্যক্তিগত অনেক কিছু সাজানো আছে, বলার আছে। যদি সুযোগ থাকে আমার মনে হয় একেবারে, এবং সরকারি পর্যায়েও যারা আছেন, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়েও যারা আছেন, আপনারা তো অনেক কিছু নিয়ে কাজ করছেন। এই রেডিওটা যে আমাদের বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের সাথে অনেক বেশি রিলেটেড, এটা নিয়ে একটু কাজ করেন, রেডিওটার বাচক। এখনো পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রেডিও অ্যাকসেপ্টেড একটা না, বিষয়। সেটা তো আছে, আমি এর বাইরে বলছি, একদম এই রেডিওকে আমাদের দেশের সাথে অস্বীকার করা যাবে না। এমনকি আপনি আজকে আমাদের ইতিহাস এবং রেডিও একদম ওতপ্রোতভাবে জড়িত, আমি সেটাই বলতে চাচ্ছি। এমনকি আজকে যদি আপনি ক্রিকেটের কথা বলেন, বাংলাদেশ যে সেই হাসিবুল হোসেন শান্তের 1 বলে 1 সেই মালয়েশিয়ার কিলাত সেই ক্লাব খেলাগুলো রেডিওতে শোনা। হ্যাঁ, তো রেডিও এতগুলো জায়গায় আছে, সেই রেডিওটাকে কিন্তু সরকারি ভাবে বা বড় বড় প্রতিষ্ঠান যারা আছেন তারা কেউ প্যাট্রোনাইজ করছে। সবচেয়ে বড় কথা এখানে অ্যাড করে দিই, সেটি হচ্ছে এই যে এত অ্যাওয়ার্ড সেরেমনি হচ্ছে বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে, রেডিও কোনো ক্যাটাগরিতে নাই, কোনো ক্যাটাগরিতে নাই। আমি একটা বোনাস তুলতে চাই আপনার জন্য। প্রেম করছেন কার সাথে? তুমি এটা চাচ্ছিলা যে করছেন কার সাথে? না, এখন আমরা আমি নামটা বিপ করে দিব, অসুবিধা নেই। না, এখন আমি আমার বউর সাথে প্রেম করছি। আমি ঠিক যে মুহূর্তে তুমি ডাকছো, জয় ভাইকে বলে দিব। না তুমি যেই মুহূর্তে ডাকছো, এখন আমার মানে বাসায় খুব ভালো প্রেম চলছে। তার আগে মানে তার সাথে আমার পরিচয় তো 20-22 বছর ধরে, তো মাঝখানে বহুবার তার সাথেই ব্রেকআপ হয়েছে। ওই ব্রেকআপের সুযোগে মানে মনে হয়েছে যে কারো না কারোর সাথে প্রেম হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এই একটা মানুষ যার কথা বললাম যে এখন আমার মানে ঘরের মানুষের সাথেই, আমার বউর সাথেই আসলে প্রেমটা সবচেয়ে বেশি জমজমাটে এই মুহূর্তে। মানে ঠিক তুমি যেই সময়টা ডেকেছো, তার সাথে আমার দীর্ঘ 20-22 বছরের একটা পথ চলা, মানে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি, আমাদের বাচ্চা কাচ্চাগুলো বড় হয়েছে। আর এর মাঝখানে তার সাথে আমার যতবার ব্রেকআপ হয়েছে, আনঅফিশিয়াল ব্রেকআপ, ওই ব্রেকআপের ফাঁকফোকর গলে কারো না কারোর সাথে প্রেমের মতো কিছু একটা মনে হয়েছে। সাবধান, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। আচ্ছা, আমি একটু ভাবি, কিন্তু দিন শেষে she always fights for me. আচ্ছা, ভাবির জন্য আপনি একদম আপনার ক্যামেরায় কিছু একটা বলেন, মানে এটা একদম আপনি তাকিয়ে বলছেন। একদম আমি যেটা বলি যে সে হচ্ছে একজন ট্রু ফাইটার, এবং আমার মনে হয় যে আমার রিয়েল গার্ডিয়ান বলতে আসলে, আমি যদি একটু বিষয়টা ইমোশনাল হয়ে যাবে, যে আমি খুব ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, তারপরে 8-10 বছর আগে মাকে হারিয়েছি, মা আমার কাছে ছিল। তো আমরা যেই সময়ে মানে প্রেম করেছি বা আমরা বিয়ে শাদী করে ফেলেছি, তখন আসলে অনেকের প্রেমের বয়সই হয় না, হ্যাঁ, তো সেই সময় আমরা সেটা করে ফেলেছি। তো সেই সময় থেকে এই পর্যন্ত আমার একজন প্রপার গার্ডিয়ানও যদি হয়, মানে আমাকে মানে একটু বিচ্যুত হয়ে যাওয়ার পরে আবার টেনে আনা, আবার ধরে রাখার কাজটা যে মানুষটা খুব ভালোভাবে এখনো পর্যন্ত দাঁতে দাঁত চেপে করে যাচ্ছে, সে ডেফিনেটলি আমার ওয়াইফ। একটু তাকে উদ্দেশ্য করে তো বলা হলো না, এটা পুরোটাই তোমার জন্য, এবং এই অংশটুকু ইভানের গিফট। আর আমি আসলে এইগুলো বলতে গেলে, এবং আমি খুব করে চাই যারা ক্যামেরায় আমাকে দেখছেন, আমি এই মানুষটাকে নিয়ে একটা দিন একটা আলাদা করে এপিসোড করতে চাই এবং একটা বড় গল্প করতে চাই। আমি সিরিয়াসলি বলে যাচ্ছি, এটা নোট করে রাখতে পারেন। এবং এই গল্পটা খুব ডিফারেন্ট একটা গল্প হবে। প্রত্যেকটা মেয়ের যেমন এই গল্পটা শোনা দরকার, জানা দরকার, প্রত্যেকটা ছেলের পর্যন্ত জানা দরকার। এবং যারা কোনো কারণে মানে পান থেকে চুন খসলে যারা সম্পর্কটাকে নষ্ট করেন, তারা চিন্তা করে দেখবেন যে আমাদের পান থেকে চুন না, আমাদের সবকিছু খসে যাওয়ার পরেও আমরা দিন শেষে টিকে আছি, এবং সেটা বিকজ অফ ইউ, তোমার জন্য। মাশাআল্লাহ, ওহ চমৎকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি মোর দ্যান প্লিজড। টুটুল ভাই বলতে কিন্তু ঘামে গেছি, বুঝছো, এই ঠান্ডার মধ্যে ঘামে গেছি। না এটাই আসলে মানে খুব চাপ নিচ্ছিলাম, মানে ভালোবাসার ভেতর থেকে আসছিল। হ্যাঁ, ভালোবাসার হরমোনটা এখনো ঠিকঠাক কাজ করছে। অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আমি আরেকটুখানি ঘামায় দেওয়ার ব্যবস্থা করছি, মানে আমরা র্যাপিড ফায়ার করব।
না এটা খুব শেষ হয়নি না? মজার না, আরেকটা অংশ এটা ম্যারাথন প্রোগ্রাম। না, একটু আড্ডা দেই আর কি, আপনি বলে কথা বেশি হয়ে যাচ্ছে। ওকে, আমি র্যাপিড ফায়ার করবো, আপনি সেভাবেই বলবেন। রেডিও টিভি, রেডিও না টিভি? স্টিল রেডিও। রেডিও। মেয়ে ফ্যান না ছেলে ফ্যান? আমার ফ্যান, কিন্তু মেয়ে ফ্যান না ছেলে ফ্যান এখনো পর্যন্ত আপনি কি প্রিফার করেন বেশি? মেয়ে ফ্যান। মেয়ে ফ্যান। রেডিও টুডে, রেডিও আমার? রেডিও টুডে। রেডিও টুডে। অনলাইন পেপার আর প্রিন্ট ভার্সন? অনলাইন। অনলাইন পত্রিকা। বাংলা গান, হিন্দি গান? বাংলা গান। বাংলা গান। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা? সাকিব আল হাসান। সাকিব আল হাসান। ক্রিস্টিয়ানো রোনালদো না মেসি? মেসি। মেসি। অনন্ত জলিল, জায়েদ খান? অনন্ত জলিল। অনন্ত জলিল। চা না কফি? খাওয়াবো না এখন। চা। 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 হোস্টিং না সিঙ্গিং? হোস্টিং। বাংলা নাটক না বাংলা সিনেমা? রিসেন্টলি বাংলা নাটক। বাংলা নাটক। নীরবতা না কোলাহল? নিজের জন্য নীরবতা। নিজের জন্য নীরবতা। টাকা না ভালোবাসা? টাকা। টাকা। রবীন্দ্রনাথ না নজরুল? নজরুল। গ্লাসের অর্ধেক ভরা দেখেন না গ্লাসের অর্ধেক খালি দেখেন? গ্লাসের অর্ধেক ভরা দেখি নাকি খালি দেখেন? খালি দেখি। খালি দেখি। খালি দেখেন। আপনি নেগেটিভ পারসন? খালি দেখি মানে আমি চাই যে সেটা আমাকে পূরণ করতে হবে। ওকে, আপনি যদি এরকম একটা সিচুয়েশনে পড়েন যে আপনি একটা গাড়িতে আছেন বা একটা প্লেনে আছেন এবং সেটা ক্র্যাশ করতে যাচ্ছে, আপনার পাশে কাকে চান? পাশে কাকে চাই? পাশের সিটে কাকে চান? না, চাই না। একজনকে বেছে নিতে হবে, যে কোনো। চাই না, বেছে নেওয়ার বিষয়টাই পরে আসি, কিন্তু চাই না এই জন্য যে ক্রাশ করলে তো। ওইটাই বললাম, আপনার এমন একজন শত্রুকে নিয়ে নেন না পাশে, যারা ভালো লাগে না। এটা টাফ কোশ্চেন। আমি আসলে ওইভাবে আমার সাথে কেউ মরে যাক সেটা চাই না, মানে আমার শত্রুর বেলাও চাই না, কারণ আমি মরে যাচ্ছি, ও বেঁচে থাকলেই বা আমার কি করতে পারবে? এটা খুব ডিপ্লোম্যাটিক হয়ে যাচ্ছে। তারপরে বলতে হবে। হ্যাঁ, বললে ভালো। কাকে চাই? আমার প্রিভিয়াস মহল্লার একজন, নাম বলতে হবে না, বড় ভাইকে চাই, মানে এর দেখলে আমার বিরক্ত লাগতো। এরকম আছে কিন্তু পার্সোনাল লাইফে, এবং মানে সবাই এর সালাম টালাম দিত, কিন্তু খুব ঘাউড়া টাইপের। ঘাউড়া একটা ভালো শব্দ, কিন্তু এটা অনেকে বুঝবে না হয়তো। তো আমি চাই যে ও থাকুক, ভাই ও নাই হয়ে যাক। আচ্ছা, আপনার যে কর্মস্থল এখন সেটা একটা বহুতল বিল্ডিং, এবং সেখানে আল্লাহ মাফ করো একটা দুর্ঘটনা হলো, এবং আপনার হাতে একটা প্যারাসুট আছে, আপনার একজন কলিগকে বাঁচাতে পারবেন, কাকে দিবেন? একজন কলিগকে যদি বাঁচাতে চাই, হ্যাঁ, তাহলে কাকে দিব? আমাদের ফ্রন্ট ডেস্কে বসে হেল্প করে নানান কাজে, আমি যাকে ডোরেমনের গ্যাজেটও বলি, এবং সবসময় আমার প্রয়োজনের পাশে থাকে। ওনার নাম হচ্ছে আব্দুর রউফ। রউফ ভাইকে দিয়ে দিব। আমি রূপ ভাই আমাদের সময় থেকে ছিল, খুবই ভালো। ওকে, চমৎকার। একই সিচুয়েশন, এটা ধরেন একটা হেলিকপ্টারে বা প্লেনে আছে, আপনার ভাবি আছে এবং আপনার সন্তান আছে একজন, ভাবিকে দিবেন প্যারাসুটটা না সন্তানকে দিবেন? ভাবিকে দিতে চাইলে সে নিবে না। আপনি কাকে দিবেন? সন্তানের ওজন তো বেশি, দুইজন একসাথে উঠতে পারবে না, মানে খেয়ে দিয়ে তো বেশ ভালোই আছে এরা। হ্যাঁ, দুজন হলে তো হবে না, তাই না? মানে আমি দিতে যাচ্ছিলাম, এরকম মাকে দিলাম, ছেলেও ঝুলে থাকলো, এরকম হয় নাকি? প্যারাশুটে নেওয়া যাবে? আচ্ছা, আমরা তিনজনকে একসাথে নিয়ে নিই, এই কোশ্চেনের মধ্যে আপনাকে না ফেলি। একজন ভালো বাবা, তিনি এটা প্রমাণ করে দিলেন। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, আর একটা ছোট্ট উইং আছে, সেখানে যাওয়ার আগে এখন আসলে কি করতে চান? একটা ইচ্ছে যেটা এখনো পূরণ হয়নি। কি করতে চাই? এমন একটা ইচ্ছে যেটা এখনো করা হয়নি, যেটা পূরণ। আমি কোনো একটা সময়ে কিছু থিয়েটার বা মঞ্চনাটক করেছি। এই কাজগুলো আমার এখনো ওইভাবে অফিসিয়ালি করা হয়নি। সুযোগ পেলে আমি কিছু ভালো কাজ করতে চাই, মানে অভিনয় করতে চাই। হ্যাঁ, কবিতা নিয়ে কিছু ভালো কাজ করতে চাই আমি, যেহেতু কবিতার মানুষ।
আর এই কাজগুলো আমার করার ইচ্ছে আছে। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার হয়তোবা এই ক্ষেত্রে আমার দর্শনটা অনেকে বুঝে যাবে, বাট আই ডোন্ট কেয়ার। সেটি হচ্ছে যে আমি একটা সময়ে প্রচুর ইসলামী গান গাইতাম, হামদাদ খুব ভালো গাইতাম, আমি শিখেছিও। আমাকে সেগুলো খুব টানে। কখনো যদি আমি সব গান ছেড়ে দিই, এই গানগুলো আমি বেশি করে করব। এবং আন্তর্জাতিকভাবে কিন্তু এখন এই গানগুলো যারা করে তাদের অ্যাকসেপ্টেন্সও খুব ভালো। আমি এই স্পিরিচুয়াল সং যেগুলো একদম আত্মাকে পরিশুদ্ধ করে, এগুলোকে খুব প্রফেশনাল ওয়েতে বাংলাদেশে ওইভাবে কাজ হয়নি। অনেক সিঙ্গার যারা আছেন তারা ভালোবেসে দু একটা কাজ এই রমজান মাসে বা বিভিন্ন সময় করেন। আমি এটাকে নিয়ে একটু বড় করে কাজ করতে চাই। মানে গান নিয়ে যদি কখনো মনে হয় যে না, প্রেম ভালোবাসার গান আর করবই না, যদি কখনো ডিসিশন নেই এরকম, তাহলে আমি এই গানগুলো বেশি করে করবো। চমৎকার, সেই ইচ্ছে ইনশাআল্লাহ পূরণ হোক। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি। একটা ছোট্ট উপহার আপনার জন্য, এবং এই উপহারটা হাতে নিয়েও প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হচ্ছে, এটার দিকে তাকালেই দেখা যায় সংবাদ প্রকাশ। সংবাদ রেডিওতে যারা কাজ করেন, আরজে কিংবা এরকম পারফর্মার যারা আছেন, তাদের নিয়ে কি ধরনের সংবাদ আশা করেন বা আরো কতটা সংবাদ আশা করেন? আমি চাই যে আমাদের পজিটিভ জিনিসগুলো নিয়ে মানুষ লিখুক। আমরা ভাষা নষ্ট করে দিচ্ছি, আমরা মানে বিজাতীয় সংস্কৃতির মূল ধারক বাহক, মানে প্রচারক। হ্যাঁ, মানে আমরাই যেন সব, অর্থাৎ সবকিছু নষ্টের গোড়া হচ্ছে আমরা। কিন্তু আমরা যে লক্ষ লক্ষ মানুষকে দিনের শুরুতে একটা ভালো ভাইব দিয়ে তার কর্মস্থলে পাঠাই, এই গল্পটা কেউ লেখে না, বলে না। আমরা আমাদের 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বর নিয়ে, অসুস্থতা নিয়ে, পার্সোনাল অনেক ঝামেলা নিয়ে টানা 7-8 দিন রাতে না ঘুমিয়ে সকালবেলা এসে গুড মর্নিং বলতে পারি বা শুভ সকাল বলে যে অন্যকে ভালো রাখার যে দায় নেই, এই গল্পটা না যেচে কেউ আমাদের কাছ থেকে নিয়ে কখনো করে না। আমি অনেক সময় আমার নিজের প্রচার প্রসারের জন্য বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি খুব ব্লেসড এই জায়গায়। বিভিন্ন অনলাইন পত্রিকা বলো, প্রিন্ট মিডিয়া বলো, তারা আমাকে সাপোর্ট দিয়েছে। সেটাও হচ্ছে আমার গান, কবিতা বা ওই কাজগুলোর জন্য। আমি যখন আমার কোনো কাজ নিয়ে তাকে বলেছি, আমাদের কাছে এরকম অনেক, মানে আমার কাছে এরকম অনেক আসছে, ভাই ঠিক আছে, আপনার বুঝছি আপনার কোনো গান টান আসতেছে কিনা বা নতুন কোনো কাজ আছে কিনা। মানে আরজে অনেক বড় একটা গল্প ভাই। একটা আরজেকে নিয়ে তুমি ইন্টারভিউতে বসলে, এই যে আমরা কিন্তু কথা শেষ করতে পারি নাই, তা আমার মনে হয় যে সেগুলো নিয়ে প্লিজ একটু লেখালেখি করা দরকার। আমি আপনার সাথে একটু অ্যাড করি যে আরজেদের ক্ষেত্রে যেটা হয়, ধরেন ব্যক্তি জীবনে মাইক্রোফোনে বসলাম বা কথা বললাম, দেখা যায় ব্যক্তি জীবনে সবচেয়ে ভালোবাসার মানুষটা, মানে গার্লফ্রেন্ড হোক, ওয়াইফ হোক, তার সাথে হয়তো প্রচন্ড মানে মানসিক কষ্টের জায়গা যাচ্ছে, একটা ব্রেকআপ সিচুয়েশন। সেই সময় একজন ফোন করে বললো যে ভাই আমার মনটা খারাপ, আমার প্রিয় মানুষের সাথে কথা হচ্ছে না, কি করব? তখন আমাদের হাসি মুখে বলতে, আরে ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। কত ফেস করেছি এটা। ওকে ভাইয়া, এই গল্পগুলো করা দরকার। হ্যাঁ, আমরা করবো ইনশাল্লাহ। আর একটা শব্দ আছে আমার এখানে, প্রকাশ। জি। তো আরজে টুটুলকে নিয়ে যদি আমরা একটা সংবাদ প্রকাশ করতে চাই, সেটা মানে দেওয়ার মতন খবর কি আছে সামনে? না, এই মুহূর্তে স্পেসিফিক ভাবে আমি আসলে বলতে পারবো না যে আমার নতুন 2টা গান আসতেছে। মানে আরজে টুটুলকে নিয়ে যদি প্রকাশ মানে করার কিছু থাকে, আরজে টুটুলের সাথে বসে তার কাছ থেকে 5টা গল্প নিয়ে নেওয়া যেতে পারে, এবং সেই গল্পগুলোকে নাটক বা সিনেমা বানানো যেতে পারে, এবং সেখানে আরজে টুটুলকে একটা ব্রেক দেওয়া যেতে পারে, এবং সেটা নিয়ে গল্প প্রকাশ করা যেতে পারে। চমৎকার। একদম শেষ করবো, যেহেতু এটা আপনারই, এটা আমারই না, আপনারই রাখতে পারি। আমি একটু বিদায় নিয়ে নিব। হামদাদের কথা বলছিলেন, আমরা একটা হামদ বা নাত থেকে শেষ করব। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো, কারণ আপনাকে আলাদা করে ধন্যবাদ দেওয়ার জন্য দিচ্ছি না, ওটা মনের ভিতরে থাকুক। এবং যেভাবে পছন্দ করি, সেই পছন্দের জায়গাতে অনেক কিছু দাবিও আছে। আপনি আরেকটু অ্যাক্টিভ হবেন গান এবং এই সব কিছুতে, কারণ অনেকগুলো সমমনা মানুষের একসাথে থাকা উচিত। আমি ভালো মানুষ সবাই, কিন্তু একই একটুখানি রুচি মেলে বা একটু আদর্শ মেলে ওই মানুষগুলোর একসাথে থাকলে অনেক ভালো লাগা থাকে। আমার ডাকে আপনি সাড়া দিয়েছেন, এসেছেন, আমি কৃতজ্ঞ এবং সুস্থতা কামনা করছি আপনি এবং আপনার পরিবারের। আমি বিদায় নিব, আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে একটা হামদ আমাদেরকে শোনাবেন, একটুকুন দাবি। আর সবসময় খুব ভালো থাকেন, আমাদের ভালোবাসেন, ভুল চোখে পড়লে বলে দিবেন, আমার অভিনয় ক্যারিয়ারের জন্য দোয়া করবেন। দর্শক, আপনারা যারা আছেন সংবাদ প্রকাশের সাথে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা, ফেসবুক পেজ লাইক করে রাখা, সেটা করে রাখবেন। এবং এই সপ্তাহ শেষে আপনাদের পছন্দের আরও একজন শিল্পীকে নিয়ে, এই বিনোদন জগতেরই কাউকে নিয়ে আমি ইভান আবার হাজির হব
খুব ভালো থাকেন, নিজেদেরকে ভালো রাখেন এবং আমাদের সাথে থাকেন। যেটা বলতে চাই ইভান সম্পর্কে ছোট্ট করে একটু বলি, সেটি হচ্ছে যে ইভান একটা জায়গায় জিজ্ঞেস করেছিল যে আমি আমার ফ্যান ফিমেল অর মেল, মানে মেয়ে না ছেলে। সেখানে অবশ্য আমাকে বেছে নেওয়ার যেহেতু একটাই অপশন ছিল, আমি সেখানে মেয়েদেরকে প্রেফার করেছি। বাট আমি আমার ব্যক্তিগত অর্জনের জায়গায় আমি খুব ব্লেসড মনে করি যে প্রচুর ছেলেরা আমাকে আপন ভাইয়ের মতো পছন্দ করে। মধ্যরাতে বা একদম ভোর রাতেও যদি আমি ফোন করি, ইভান সেই ফোনটা তুলে বলবে ভাই আপনার কি হয়েছে। তো ইভান হচ্ছে আমার সেরকম একটা ভাই, কাজ দিয়েই কিন্তু ওর সাথে আমার পরিচয় হয়েছে, তারপরে আমরা খুব কাছে এসেছি। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে ছেলেরা মন খারাপ করার কিছু নাই। এই সংসারে বা এই শহরে আমার প্রচুর ছেলে ফ্যান আছে এবং তারা আমার সবাই অনেক বেশি কাছের এবং ভাই। হামনাতের কথা বলছিলাম, আমি ছোট্ট করে একটু গাইবার চেষ্টা করি। এটা কাজী নজরুল ইসলামেরই লেখা। যারা প্রকৃত অর্থেই কাজী নজরুল ইসলামের গান করেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা তোমার মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।